নমস্কার বন্ধুরা, তোমরা সকলে দেখছো তোমাদের প্রিয় চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল। আজকে আমরা চলে এসেছি মধ্যযুগের ভারতের একটা গুরুত্বপূর্ণ টপিক, যেটা হচ্ছে দিল্লির সুলতানি যুগের ইতিহাস। এখান থেকে প্রতিটা পরীক্ষায় আমাদের এক্সামে প্রশ্ন আসে, এটা আমরা সকলেই জানি। কিন্তু আমরা ইউটিউবে সার্চ করে তো অনেক টপিক দেখেছি, বাট আমরা অনেক বই দেখেছি, কোনো জায়গায় কমপ্লিট টপিক আমরা কিন্তু পাইনি। তাহলে আমরা কি করব? আমরা এই যে ক্লাসটা রয়েছে, আজকের ক্লাসটা যেটা তোমাদের অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে তোমরা পাচ্ছ, এটা হচ্ছে দিল্লির সুলতানি যুগের ইতিহাসের দ্য কমপ্লিট টপিক। এর বাইরে না তো কোনো কোশ্চেন করতে হবে, সিঙ্গেল কোশ্চেন, না কোনো বই ফলো করবে, ডাইরেক্ট তোমরা এক্সাম দিতে পারো। কারণ এখানকার যে সমস্ত প্রশ্নগুলো আমাদের ডব্লিউবি থেকে শুরু করে পিএসসি সমস্ত এক্সাম, রাজ্যের এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমডিএস সহ সমস্ত এক্সাম, রেলওয়ের সমস্ত এক্সাম, এই টোটাল যে কমপ্লিট যে আমাদের কোশ্চেন পেপারটা, সেটাকে নিয়ে তোমাদের এমসিকিউ প্যাটার্নে লাস্টে তোমরা কোশ্চেন পাবে। এবং ফার্স্টের দিকে থাকবে আমাদের থিওরি, যেটা হচ্ছে একদম কমপ্লিট, ঠিক আছে? ওটা তোমরা করে নেবে, ফার্স্টের দিকে থাকবে। এবং তারপর আমরা এমসিকিউ প্যাটার্নে কোশ্চেন আনসার দেখবো। এর মাধ্যমে আমরা কমপ্লিট টপিকটা কভার করে দেবো দিল্লি সুলতানি যুগের ইতিহাস। তাই ক্লাসটা কিন্তু শেষ পর্যন্ত সকলে দেখবে। ক্লাসটা বড় হতে পারে, বাট অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে। আর আমরা যেভাবে ক্লাসটা করব সেটা হচ্ছে, আমাদের এখানে রয়েছে থিওরি, যেটা তোমরা দেখছো, এইভাবে টোটাল কমপ্লিট আমরা রাজবংশ পর্যন্ত দেখবো, দাস থেকে শুরু করে পর্যন্ত। তারপর আমরা শুরু করব এই দিল্লি সুলতানি থেকে সমস্ত এমসিকিউ কোশ্চেন, যেগুলো আমাদের এক্সামে আসা কোশ্চেন, সেগুলো তোমরা এখানে দেখতেই পাচ্ছ। কোন ধরনের কোশ্চেন অ্যান্সার নিয়ে আমরা আলোচনা করব। অনেক প্রশ্ন রয়েছে এখানে, সমস্ত এক্সামের কোশ্চেন কিন্তু এখানে ইনক্লুড করা রয়েছে, এবং এর বাইরে কোনো কোশ্চেন তোমাদের আর কিন্তু পড়তে হবে না। তো চলো আমাদের ক্লাসটা এবার শুরু করা যাক। তো অবশ্যই তোমরা কি করবে, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। ডিসক্রিপশন বক্সে দুটো টেলিগ্রাম রয়েছে, দুটোতেই যুক্ত হবে, বিশেষ করে মেইন চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স, এবং দুটোই আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সাবস্ক্রাইব করে দেবে এখনো যদি না করে থাকো। আর তোমাদের বলে রাখি, লাইক এবং শেয়ার সকলে করবে। যত বেশি লাইক শেয়ার হবে, পরবর্তী টপিক তোমাদের কিন্তু কমপ্লিট এইভাবে কিন্তু নিয়ে আসা হবে। এটা একদম শেষ পর্যন্ত সকলে কিন্তু দেখবে, ঠিক আছে? তো এখান থেকে আমাদের শুরু হচ্ছে সুলতানি যুগের ইতিহাস, যেটা হচ্ছে দিল্লি সুলতানি। মধ্য ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন আনসার এখান থেকে হয়ে থাকে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে মোট টোটাল এই রাজবংশে পাঁচটি কিন্তু রাজবংশ ছিল এই দিল্লি সুলতানিতে, যারা 320 বছর ধরে দিল্লি শাসন করেছে। এবং এর মধ্যে যে খলজি বংশ ছিল, সে কিন্তু সবচেয়ে কম সময় পর্যন্ত, মাত্র 30 বছর পর্যন্ত তারা কিন্তু রাজত্ব করেছিল। খলজি ডাইনেস্টির কথা বলছি। এবং তুগলক রাজবংশ, যে হচ্ছে সব থেকে দীর্ঘ সময়ের জন্য, প্রায় 92 বছরের কাছাকাছি তারা কিন্তু শাসন করে গেছে এই দিল্লি সুলতানিতে, দিল্লিতে। এবং তোমাদের বলে রাখি, এখান থেকে প্রশ্ন কিন্তু প্রতিটা লাইনে লাইনে কোশ্চেন কিন্তু অলরেডি চলে এসছে। এই কম সময়ের কথা বলছি, যেটা 30 বছর এসছে, সেটা হচ্ছে খলজি ডাইনেস্টি, এটাও জিজ্ঞাসা করা হয়েছে। তুগলক বংশ 92 বছর, সেটাও এসেছে। আমি আর মাঝখানে কোনো কিছু বলবো না, সবই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে এখানে, আর এটা কমপ্লিট। মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে দিল্লি সুলতানি সাম্রাজ্যের সব থেকে বেশি কিন্তু সম্প্রসারিত করা হয়েছিল এই মোহাম্মদ বিন তুগলকের সময়কালে। দিল্লি সুলতানি যে সমস্ত রাজবংশগুলি ছিল, তারা আমাদের এখানে যেটা রয়েছে নিম্নরূপ। ফার্স্টে আমরা দেখে নেব দাস বংশ, যেটাকে আমরা মামলুক ডাইনেস্টি, বা যেটাকে আমরা ইলবারি তুর্কি নামেও কিন্তু চিনি, ঠিক আছে? বিভিন্ন নামে থাকতে পারে। তো এখানে এই যে রাজত্বকালটা, যেটা হচ্ছে 1206 থেকে 1290 খ্রিস্টাব্দ পর্যন্ত আমরা দেখব দিল্লিতে দাস বংশের রাজত্বকাল। পরবর্তী বংশ দেখব খলজি ডাইনেস্টি। খলজি ডাইনেস্টি তারা কিন্তু 1290 থেকে 1320 পর্যন্ত তারা রাজত্ব করেছিল। তুগলক ডাইনেস্টি তারা কিন্তু 1320 থেকে 1412 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিল এই তুগলক রাজবংশ। সৈয়দ রাজবংশ, যেটা কিন্তু 1414 থেকে 1450 পর্যন্ত রাজত্বকাল ছিল। এবং লোদি ডাইনেস্টি, যেটা লোদি রাজবংশ, যেটা 1451 থেকে 1526 পর্যন্ত তারা রাজত্বকাল ছিল। তো এই টোটাল আমরা কিন্তু এবার ডিটেলসে দেখে নেব আমাদের এক একটা রাজবংশ অনুযায়ী। তো ফার্স্টে আমরা দেখব দাস বংশ বা ইলবারি তুর্কি, বা যেটাকে আমরা মামলুক ডাইনেস্টি বলে থাকি। এর রাজত্বকাল শুরু হচ্ছে 1206 থেকে 1290 খ্রিস্টাব্দে। ফার্স্টে আমরা এখানে থেকে দেখে নেব, এই রাজবংশের শাসকরা সিংহাসনে আরোহণের আগে কিন্তু তারা দাস ছিল। অর্থাৎ যে সমস্ত রাজারা বসেছে, তারা কেউ না কারো কিন্তু, মানে পরপর যে সমস্ত রাজারা ছিল এই দাস বংশের, এই জন্য এই বংশটাকে দাস বংশ বলা হচ্ছে। তার কারণ এখানে একজন অপরজনের কিন্তু দাস ছিল, তারা কেউ স্বাধীন ছিলেন না। তাই এই রাজবংশকে দাস বংশ নামে কিন্তু আমরা অভিহিত করছি। দাস রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন কে? কুতুব উদ্দিন আইবক, যিনি মোহাম্মদ ঘুরির কিন্তু একজন কৃতদাস ছিলেন। কার ছিলেন? মোহাম্মদ ঘুরি। আর আমরা জানি যে তরাইনে যুদ্ধ হয়েছিল মোহাম্মদ ঘুরির সাথে পৃথ্বীরাজ চৌহানের, দুটো যুদ্ধ হয়েছিল, 1191-তে একটা এবং 1192-তে একটা। প্রথমটাই 1191-তে তরাইনের প্রথম যুদ্ধে, যেখানে পৃথ্বীরাজ জয়ী হয়েছিলেন, এবং 1192 তরাইনের দ্বিতীয় যুদ্ধে সেখানে কিন্তু মোহাম্মদ ঘুরি জয়লাভ করেন। এবং মোহাম্মদ ঘুরিরই একজন কৃতদাস, যিনি হচ্ছেন এই কুতুবউদ্দিন আইবক। পরবর্তীতে তিনি কিন্তু এই দাস বংশ প্রতিষ্ঠা করছেন দিল্লিতে। এবার আমরা দেখে নেব কুতুবউদ্দিন আইবকের শাসনকাল, যেটা কিন্তু 1206 থেকে 1210-এর মধ্যে কিন্তু কুতুবউদ্দিন আইবকের শাসনকালটা চলছে।
এবার ইনার সম্পর্কে যদি আমাদের দেখতে হয়, গুরুত্বপূর্ণ কোশ্চেন এখান থেকে অনেক হয়। ফার্স্টে আমরা দেখছি যে দাস বংশের প্রতিষ্ঠা ছিলেন কুতুবউদ্দিন আইবক, যিনি 1206 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর আইবক লাহোরকে তার রাজধানীতে স্থানান্তরিত করেছিলেন। অর্থাৎ লাহোরকে রাজধানীতে স্থানান্তর করেছেন, যেটা কিন্তু হচ্ছে অবশ্যই কুতুবউদ্দিন আইবক, এবং তিনি শেষ জীবন পর্যন্ত এখানে কিন্তু শাসন কাজ তিনি চালিয়ে গেছেন। কুতুবউদ্দিন আইবকের কিন্তু এখানে যে সমস্ত উপাধিগুলো ছিল সেগুলো গুরুত্বপূর্ণ। একটা ছিল তার উপাধি মালিক, এবং আরেকটা উপাধি ছিল সিপাহী সালা। এবং এখান থেকে দেখে নেবে, এছাড়া সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তিনি কিন্তু উদারতার কারণে, অর্থাৎ তিনি খুবই উদার মনের মানুষ ছিলেন, তার জন্য কিন্তু তাকে লাখ বক্স বা লক্ষ বক্স কিন্তু বলা হয়ে থাকে। আইবক দিল্লিতে যে বিখ্যাত সুফি সাধক, তার নাম খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নামে কুতুব মিনার কিন্তু তিনি তৈরি করেছিলেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা কিন্তু দিল্লিতে অবস্থান করছে এই কুতুব মিনার, এই কুতুবউদ্দিন আইবক তিনি কিন্তু তৈরি করেছিলেন। কার স্মৃতির উদ্দেশ্যে? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির স্মৃতির উদ্দেশ্যে এই কুতুব মিনার তিনি কিন্তু তৈরি করেছিলেন। এবং এটার নির্মাণ কার্য শেষ কে করেছিলেন পরীক্ষায় আসে, যেটা কিন্তু ইলতুৎমিশ এর নির্মাণ কার্য সম্পূর্ণ করেছিলেন কুতুব মিনারের। কুতুব মিনারের টোটাল উচ্চতা কত, যেটা কিন্তু তোমরা জানো, সেটা কত? 72.5 মিটারের কাছাকাছি কিন্তু কুতুব মিনারের বর্তমান উচ্চতা। এবং এখানে আমাদের রয়েছে 1210 খ্রিস্টাব্দে এই আমাদের কুতুবউদ্দিন আইবক তিনি কিন্তু লাহোরে চৌগান, যেটাকে আমরা পোলো বলি, সেই পোলো খেলার সময় ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা যান। ডাইরেক্ট আমাদের এক্সামে কিন্তু এই লাইনটা প্রশ্ন হয়। এবং লাহোরে কিন্তু তাকে সমাধিত করা হয়, তার সমাধি লাহোরে দেওয়া হয়। পরবর্তী আমরা যে সম্রাটের নাম পাবো তিনি হচ্ছেন ইলতুৎমিশ, যিনি কিন্তু এই কুতুব মিনারের নির্মাণ কার্যটা কমপ্লিট করেছিলেন। ইলতুৎমিশ ছিলেন একজন ইলবারি তুর্কি। তিনি ছিলেন এই কুতুবউদ্দিন আইবকের জামাতা এবং একজন অবশ্যই দাস। এই জন্যই তো টোটাল ডাইনেস্টিটাকে আমরা দাস অর্থাৎ ইলবারি তুর্কি বা মামলুক ডাইনেস্টি বলছি। তিনি ছিলেন দিল্লি সুলতানি বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা। পরীক্ষায় আসে দিল্লি সুলতানি বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? ইলতুৎমিশ। তিনি প্রথমে লাহোরের পরিবর্তে দিল্লিকে রাজধানী করেছিলেন। ইলতুৎমিশ লাহোর থেকে দিল্লিতে তার রাজধানী নিয়ে গেছিলেন। ইলতুৎমিশ 40 জন বিশ্বস্ত যে একটা তাদের দাসেদের একটা দল নিয়ে একটা কি গঠন করেছিলেন? 40 চক্র, যেটাকে আমরা বলি তুর্কানি চেহেলগানি। তুর্কানি চেহেলগানি বা 40 চক্র, এটা কে তৈরি করেছিলেন? ইলতুৎমিশ তৈরি করেছিলেন 40 জন আমির ওমরাহদের নিয়ে। ইলতুৎমিশের থেকে আমাদের দেখতে হবে ইলতুৎমিশ রূপোর নামে একটা মুদ্রা প্রবর্তন করেন, যার নাম দিয়েছিলেন টঙ্কা। এছাড়া তামার নামে যে মুদ্রা প্রবর্তন করেন তার নাম হচ্ছে জিতল। তিনি সুলতানের পদকে বংশানুক্রমিকভাবে করে তুলেছিলেন এবং তার মেয়ে, যেটা হচ্ছে উত্তরসূরি হিসাবে পরবর্তীতে সিংহাসনে বসেন, অবশ্যই তার নাম আমরা পরবর্তীতে দেখব। ইলতুৎমিশ 1236 খ্রিস্টাব্দে এপ্রিল মাসে মারা যান। ইলতুৎমিশের মৃত্যুর পর অভিজাতরা তার পুত্র রুকনউদ্দিন ফিরোজকে সিংহাসনে বসান, কিন্তু এখানকার যে দিল্লির জনগণ তারা তাকে কিন্তু সিংহাসনচ্যুত করে এবং সুলতানা রাজিয়া, অর্থাৎ আমরা দেখব যে দিল্লির ফার্স্ট এবং শেষ, প্রথম এবং শেষ মহিলা শাসক ছিলেন সুলতানা রাজিয়া। ঠিক আছে, তো ইনি কিন্তু এর পরবর্তীতে সিংহাসনে বসছেন। তো এবার আমরা দেখে নেব সুলতানা রাজিয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ আমাদের কোশ্চেন, যার টাইম পিরিয়ড শুরু হচ্ছে 1236 থেকে 1240। সুলতানা রাজিয়া দিল্লি সুলতানের প্রথম এবং শেষ মহিলা শাসক ছিলেন এই সুলতানা রাজিয়া। রাজিয়া পর্দা ত্যাগ করে পুরুষদের মতো যে কুয়া কোট অর্থাৎ কুলাহা বা টুপি এই ধরনের তিনি কিন্তু পরতেন এবং রাজদরবারে আসতেন। রাজিয়া পরবর্তীতে কি করেছিলেন? আলতুনিয়াকে বিবাহ করেছিলেন এবং 1240 খ্রিস্টাব্দে এই রাজিয়া এবং আলতুনিয়াকে এই দস্যুদের দ্বারা কিন্তু তারা হত্যা হয়েছিল, অর্থাৎ তাদেরকে কিন্তু মেরে ফেলা হয়েছিল পরবর্তীতে। ঠিক আছে, তো অবশ্যই এইখান থেকে আমাদের যে প্রশ্নটা দেখে রাখতে হবে যে দিল্লির প্রথম এবং শেষ সুলতান ছিলেন সুলতানা রাজিয়া, যিনি কিন্তু প্রথম মহিলা শাসক ছিলেন। ঠিক আছে, এটুকুই দেখে রাখবো। পরে কোশ্চেন, বলবন গিয়াসউদ্দিন বলবন 1265 থেকে 1287 পর্যন্ত যার রাজত্বকাল চলছে তিনি হচ্ছেন এই গিয়াসউদ্দিন বলবন। গিয়াসউদ্দিন বলবন তার রাজত্বকালে তিনি ব্লাড অ্যান্ড আয়রন নীতি, যেটাকে আমরা লৌহ এবং রক্ত নীতি বলে থাকি, সেটা কিন্তু তিনি চালু করেছিলেন। সুলতানের মর্যাদা বৃদ্ধির জন্য তিনি 40 চক্রকে দমন করেছিলেন, অর্থাৎ এই গিয়াসউদ্দিন বলবনও কিন্তু এই ইলতুৎমিশের তৈরি করা 40 চক্রের একজন অংশ, মানে একজন এখানকার সদস্য ছিলেন। আর তিনি জানতেন যে 40 চক্র তার জন্য এটা ক্ষতিগ্রস্ত হতে পারে পরবর্তীতে। তার জন্য বলবন কি করলেন? অত্যন্ত চালাক ছিলেন ইনি, তার জন্য তিনি 40 চক্রকে পুরোপুরি ধ্বংস করে দেন, দমন করে দেন। ঠিক আছে, বলবন কি করেছিলেন? বলবন তিনি কিন্তু সিজদা নামক এক ধরনের প্রথা এবং পাইবস নামে এক ধরনের প্রথা চালু করেছিলেন। কি ছিল সিজদা? যেটা ছিল সুলতানের সামনে মাথা নত করা
এবং অর্থাৎ মাথা নত করা অর্থাৎ প্রণাম করা, এবং পাইবস ছিল সুলতানের পায়ে চুম্বন করা। তো এটা ছিল সিজদা এবং পাইবস, এই দুটো কিন্তু প্রবর্তন করেছিলেন গিয়াসউদ্দিন বলবন। আর তিনি কিন্তু লৌহ রক্তনীতি প্রবর্তন করেছিলেন এবং তিনি কি করেছিলেন 40 চক্রকে দমন করেছিলেন। এই পয়েন্টগুলো আমাদের দেখতে হবে। এবং এখানে এটাও দেখবে যে এর মতো ইসলামী ঐতিহ্য প্রবর্তন করেন এবং ইরানি উৎসব নওরোজ, পরীক্ষায় আমাদের ডাইরেক্ট জিজ্ঞাসা করা হয় যে এই যে আমাদের পার্সিয়ান যে একটা ফেস্টিভ্যাল রয়েছে, যেটা কিন্তু নওরোজ যে ফেস্টিভ্যাল রয়েছে, এটা ইরানি যে ফেস্টিভ্যাল ঠিক নয়, এটা আমাদের পার্সিয়ান যে ফেস্টিভ্যাল রয়েছে সেটা হচ্ছে নওরোজ, যেটা কিন্তু তিনি উদযাপন শুরু করেছিলেন প্রথম। ঠিক আছে, কে শুরু করেছিলেন? গিয়াসউদ্দিন বলবন। বলবন তার সাম্রাজ্য সম্প্রসারণের পরিবর্তে সেটাকে শক্তিশালী করার জন্য মনোনিবেশ করেছিলেন, অর্থাৎ তিনি বেশি সাম্রাজ্যকে বিস্তার অর্থাৎ প্রসারিত করার কথা ভাবেননি। তিনি চেষ্টা করেছিলেন যে তার সাম্রাজ্য যতটুকু রয়েছে সেটাকে খুব ভালো করে শাসন করার এবং সেটাকে টিকিয়ে রাখার। তিনি দিল্লির চারিদিকে দুর্গ নির্মাণ করেছিলেন এবং বলবন ইলতুৎমিশের কর্তৃক যে সংগঠিত যে 40 দলকে নির্মমভাবে এটা দমন করেছিলেন সেটা আমরা আগেও দেখেছি। তিনি ছিলেন দিল্লি সুলতানের প্রথম মুসলিম শাসক যিনি নিজেকে ঝিল-ই-ইল্লাহ অর্থাৎ ঝিল-ই-ইলাহি বা ঈশ্বরের ছায়া হিসাবে তিনি কিন্তু নিজেকে দাবি করেছিলেন। কে করেছিলেন? গিয়াসউদ্দিন বলবন। তিনি প্রথম মুসলিম শাসক যিনি কিন্তু ঝিল-ই-ইলাহি অর্থাৎ নিজেকে ঈশ্বরের সন্তান বা ঈশ্বরের ছায়া হিসাবে কিন্তু ঘোষণা করেছিলেন। বলবনের সময়ে উজিরের গুরুত্ব কিন্তু অনেক পরিমাণে হ্রাস পেয়েছিল এবং বলবন দিওয়ানি আর্জ, যেটা কি ছিল? সামরিক বিভাগ। ডায়েট পরীক্ষা জিজ্ঞাসা করা হয় দেওয়ানি আর্জ, যেটা হচ্ছে একটা সামরিক অর্থাৎ মিলিটারি ডিপার্টমেন্ট। এছাড়া রয়েছে দিওয়ানি বারিদ। দিওয়ানি বারিদ যেটা হচ্ছে একটা ইন্টেলিজেন্স বিভাগ অর্থাৎ গোয়েন্দা বিভাগ, যেটা কিন্তু তিনি স্থাপন করেছিলেন। কে করেছিলেন? গিয়াসউদ্দিন বলবন। এবং এই রাজবংশের শেষ যোগ্য শাসক ছিলেন এই গিয়াসউদ্দিন বলবন। এখান থেকে আমরা দেখে নেব এর পরবর্তী এই রাজবংশের যে শেষ শাসক ছিলেন তার নাম কি। তো এখানে কিন্তু আমাদের শেষ হচ্ছে দাস বংশ অর্থাৎ ইলবাড়ি তুর্কি বা দাস বংশ। এই যে শাসক ছিলেন, এই শাসকের যে সর্বশেষ শাসক তার নাম হচ্ছে কায়রমাস। এখানে আমাদের যে ইলবাড়ি তুর্কি বা দাস বংশের যে থিওরি পার্টটা সেটা কমপ্লিট হলো। এবার আমরা দেখে নেব যে দিল্লি সুলতানি যে দাস বংশ থেকে পরীক্ষায় আসা যে সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেগুলো আমাদের এসএসসি, রেলওয়ে, আমাদের রাজ্যের পিএসসি সমস্ত এক্সামে আসা কোশ্চেন আমরা দেখে নেব, প্রিভিয়াস এর কোশ্চেন। আর এর বাইরে কোনো কোশ্চেনের কোনো প্রয়োজনই নেই। ঠিক আছে, যা করিয়েছি এর মধ্যে থেকে সমস্তটা কমপ্লিট হয়ে যাবে। এটা হচ্ছে একদম কমপ্লিট ক্লাস। ঠিক আছে, তো অবশ্যই তোমরা সেই সমস্ত কোশ্চেন অ্যান্সার দেখতে পাচ্ছ। পরবর্তী আমাদের এমসিকিউ কোশ্চেন দেখার আগে আমরা দেখে নেব আমাদের কাছে এই সমস্ত ইবুক বর্তমান অ্যাভেলেবেল রয়েছে, যেগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখানে কারেন্ট অ্যাফেয়ার্স 2024-25, এছাড়া এসএসসি জিডি, এনটিপিসি কারেন্ট অ্যাফেয়ার্স এবং বায়োলজি বা আরপিএফ এসআই 2024-এর প্রিভিয়াস ইয়ার জিকে, যার যেটা প্রয়োজন আছে তোমরা এই নম্বরে ডিসক্রিপশন বক্সে থেকে পেয়ে যাবে। এই নম্বরে যোগাযোগ করতে পারো এবং এই নম্বরের লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনে তোমরা কিছু ডেমো পিডিএফ এর কিছু পেজ সংখ্যা আমরা এখানে দেখে নেব। তারপর আমরা এমসিকিউ কোশ্চেন অ্যান্সারগুলো করছি। যাদের এটা প্রয়োজন নেই তারা এটা স্কিপও করে দিতে পারো। ঠিক আছে, আচ্ছা, এখানে জানুয়ারি থেকে মে 2025 পর্যন্ত যে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাভেলেবেল রয়েছে সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো এই সমস্ত কোশ্চেন আনসারগুলো যেগুলো কিন্তু আমাদের জানুয়ারি থেকে মে পর্যন্ত বর্তমান অ্যাভেলেবেল রয়েছে এবং আজকে আমাদের জুন মাসের 30 তারিখ, যেটা হচ্ছে আমাদের আজকে শেষ হচ্ছে, এবং এর পিডিএফও তোমরা পেয়ে যাবে খুব তাড়াতাড়ি সামনের মাসের দিকে, প্রথম সপ্তাহের দিকে। এবং তোমাদের বলে রাখি এখানে সমস্ত কোশ্চেন যে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেনগুলো রয়েছে সেগুলো প্রিলি থেকে মেন্স লেভেল পর্যন্ত তোমাদের কিন্তু রয়েছে। টোটাল নাম্বার অফ কোশ্চেন রয়েছে 450-র কাছাকাছি এবং 20টা পেজের মধ্যে কমপ্লিট করা রয়েছে প্রতি মান্থলি কারেন্ট অ্যাফেয়ার, যেটা কিন্তু মান্থলি তোমরা ₹20 দিয়ে এটা পেয়ে যাবে। আর এখান থেকেই প্রশ্ন আসবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই তোমাদের। আর তোমাদের বলে রাখি আমাদের চ্যানেলে প্রতিদিন সকালের দিকে তোমাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের একদম 7 থেকে 8 মিনিটের মধ্যে টু দ্য পয়েন্ট একদম কোশ্চেন আনসার তোমরা পেয়ে যাবে, যেগুলো গুরুত্বপূর্ণ এক্সামে আমরা ডাইরেক্ট কমন পাবো। ঠিক আছে, আর এখান থেকে কিন্তু অলরেডি আমরা এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে তো কমন পেয়েছি এবং আন্ডার গ্র্যাজুয়েটও আমরা অনেক প্রশ্ন কমন দেব। এছাড়া আমাদের কাছে 2024-এর যে কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, যেখান থেকে আমরা অনেক পরীক্ষায় তো কমন পেয়েছি, যেটা এসএসসির এক্সামে হোক বা রেলওয়েতে আসা এক্সাম হোক। তো এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে জানুয়ারি থেকে ডিসেম্বর 2024-এর টপ 100 কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে পার মান্থ, যেটা হচ্ছে 1200+ কোশ্চেন। তার সাথে রয়েছে এটা হচ্ছে 50টা পেজের জিস্ট, যেটা 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা তোমরা দেখছো। তো এই টোটালটা তোমরা পাবে 1200 কোশ্চেনের কারেন্ট অ্যাফেয়ার্স এবং এই 50টা পেজের জিস্ট 2024-এ, যেটা তোমরা 80 টাকার মধ্যে পেয়ে যাবে। দ্য কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স 2024-এর এটা। আর আমাদের সামনে যাদের আন্ডার গ্র্যাজুয়েট এক্সাম রয়েছে, অবশ্যই তোমরা কি করবে, এনটিপিসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে 133টা শিফটের 5000+ জিকে কোশ্চেন রয়েছে, যেটা কিন্তু সিবিটি 1 এক্সামে আসা কোশ্চেন। এখানে কিন্তু গ্র্যাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের কমন এক্সাম হয়েছিল লাস্ট এক্সামটা। তো এখান থেকে আমরা অনেক প্রশ্ন আমরা গ্র্যাজুয়েট লেভেলে তো কমন পেয়েছি এবং এখান থেকে প্রশ্ন আমরা আন্ডার গ্র্যাজুয়েটও কমন পাবো আরও বেশি পরিমাণে। ঠিক আছে, যেহেতু আন্ডার গ্র্যাজুয়েট লেভেল এক্সাম, এখান থেকে অনেক প্রশ্ন আমরা কমন পাবো এবং এখানকার যে সমস্ত কোশ্চেন অ্যান্সারগুলো রয়েছে সেগুলো বাংলা ভাষায়
300টা পেজের মধ্যে কমপ্লিট করা রয়েছে এবং দুটো পিডিএফ এর মধ্যে পাবে তোমরা, যেখানে 5000 প্লাস কিন্তু জিকে কোশ্চেন রয়েছে। এটা তোমরা 99 টাকা দিয়ে পেয়ে যাবে। এছাড়া সায়েন্সের মধ্যে রয়েছে আমাদের বায়োলজির কোশ্চেন, যেগুলো চ্যাপ্টার ওয়াইজ রয়েছে। রেলওয়ের লাস্ট 10 ইয়ার্সে আসা কোশ্চেন অ্যান্সারগুলো, যেগুলো চ্যাপ্টার ওয়াইজ তোমরা পেয়ে যাবে। 60 টাকা এখানে প্রাইস রয়েছে এবং 70টা পেজের মধ্যে তোমরা পেয়ে যাবে, যেটা কিন্তু তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ রেলওয়েতে আসা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং এসএসসিরও কিছু এক্সামের কোশ্চেন এখানে কিন্তু রয়েছে। এবং এই সমস্ত প্রশ্ন কিন্তু চ্যাপ্টার ওয়াইজ রয়েছে। 1250 প্লাস নাম্বার অফ কোশ্চেন রয়েছে এখানে, এবং এই প্রশ্নগুলো রেলে আসা প্রশ্ন, আর এরা কিন্তু অবশ্যই প্রিন্টেবল ফরম্যাট। এছাড়া আরপিএফ এসআই 2024-এর যে সম্প্রতি জিকে কোশ্চেনগুলো রয়েছে, সেগুলো তোমরা এখানে দেখতেই পাচ্ছ। এগুলো আমাদের সাবজেক্ট ওয়াইজ যেমন রয়েছে, আমাদের বুক অ্যান্ড অথর রয়েছে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, এইভাবে আমাদের সাবজেক্ট ওয়াইজ কিন্তু এখানে রয়েছে এই আমাদের আরপিএফ এসআইতে 2024-এর জিকে কোশ্চেনগুলি। আর এখান থেকে কিন্তু আন্ডার গ্র্যাজুয়েট অর্থাৎ গ্র্যাজুয়েট লেভেল যে এক্সামটা হচ্ছে আমাদের এনটিপিসির, সেখানে কিন্তু অলরেডি 15টা কাছাকাছি কোশ্চেন কিন্তু অলরেডি চলে এসেছে, ঠিক আছে, এখান থেকে। তো যাদের প্রয়োজন রয়েছে, তোমরা কিন্তু যারা সামনে সমস্ত রেলের এক্সামগুলো দেবে, তারা কিন্তু এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো অবশ্যই করে যাবে। এটা তোমরা পেয়ে যাবে 35 রুপিসে। এছাড়া তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে সকলে যুক্ত হয়ে যাবে। টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, যেখানে কিন্তু সমস্ত আপডেট সবার আগে তোমরা পেয়ে যাবে টেলিগ্রামে। হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা পেয়ে যাবে ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনে, যেখানে তোমরা যে কোনো পিডিএফের ডেমো পিডিএফ দেখতে পাবে, এবং এই সমস্ত পিডিএফ তো অ্যাভেলেবেল আছেই। যার যেটা প্রয়োজন আছে সেটা তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নেবে। এরপর আমরা দেখে নেব দিল্লি সুলতানি বংশে অর্থাৎ দাস বংশ থেকে আসা গুরুত্বপূর্ণ যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে, সেগুলো আমরা দেখে নিই। ফার্স্ট আমাদের কোশ্চেন রয়েছে, দিল্লি সুলতানের প্রথম রাজবংশ কোনটি ছিল? তো আমরা সকলেই জানি যে দিল্লি সুলতানের প্রথম যে রাজবংশ ছিল সেটা হচ্ছে দাস বংশ বা মামলুক ডাইনেস্টি বা ইলবাড়ি তুর্কি বংশ, যার রাজত্বকাল 1206 থেকে 1290 খ্রিস্টাব্দের মধ্যে ছিল। পরে কোশ্চেন আছে, তারিক ই মোবারক শাহী গ্রন্থের লেখক ইয়াহিয়া সির হিন্দি দাবি করেন যে দিল্লি সুলতানের রাজবংশের ড্যাশ প্রতিষ্ঠাতা ছিলেন নবী মোহাম্মদের বংশধর। অবশ্যই এখানে আমাদের রাইট অ্যান্সার যেটা হবে সেটা কিন্তু সৈয়দ যে প্রতিষ্ঠাতা ছিলেন তারা কিন্তু নবী মোহাম্মদের বংশধর ছিলেন। এগুলো সব আমাদের এক্সামে আসা কোশ্চেন। পরে কোশ্চেন, কুয়াতুল ইসলাম মসজিদ 1197 খ্রিস্টাব্দের দিকে দিল্লি সুলতানের কোন রাজবংশের সুলতান দ্বারা এটা নির্মাণ করা হয়েছিল? তো এই যে রয়েছে কুয়াতুল ইসলাম মসজিদ, যেটা কিন্তু অবশ্যই 1197 খ্রিস্টাব্দে এটা মামলুক ডাইনেস্টি বা ইলবাড়ি তুর্কি বা যেটাকে আমরা দাস বংশ বলছি, তার মাধ্যমে এটা তৈরি করা হয়েছে। পরে কোশ্চেন, ঘোড়ার পিঠ থেকে পড়ে আঘাত পেয়ে মারা যান দিল্লির কোন সুলতান? আমরা জানি যে পোলো খেলতে গিয়ে কুতুবউদ্দিন আইবক তিনি কিন্তু ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা গিয়েছিলেন। পরে কোশ্চেন, দিল্লির নিম্নলিখিত সুলতানদের মধ্যে কে দুটি মুদ্রা, একটা হচ্ছে রূপার মুদ্রা টঙ্কা এবং তামার মুদ্রা জিতল প্রবর্তন করেছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের সম্রাট ইলতুৎমিশ। অবশ্যই দ্বিতীয় যে সুলতান ছিলেন যে ইলতুৎমিশ, তিনি কিন্তু এই টঙ্কা এবং জিতাল মুদ্রা দুটি প্রবর্তন করেছিলেন। পরে কোশ্চেন রয়েছে, দিল্লি সুলতানের প্রসঙ্গে 40 চক্র কি ছিল? তো 40 চক্র আমরা জানি কোনটা আমাদের রাইট অ্যান্সার হবে। অপশনগুলো তোমরা একটু ভালো করে দেখে নাও। 5 সেকেন্ড রয়েছে তোমাদের কাছে। এখানে যেটা আমাদের সঠিক অ্যান্সারটা যেটা হবে, অবশ্যই এই যে দিল্লি সুলতানের যে 40 চক্র ছিল, তারা কিন্তু বেশিরভাগই ছিল ইলতুৎমিশের শক্তিশালী তুর্কিদের দাস। তারা যারা কিন্তু সুলতানা রাজিয়ার হত্যার পর মধ্যযুগে ক্ষমতা গ্রহণ করেছিল। অবশ্যই এটা সুলতানা রাজিয়ার পর, সুতরাং অপশন নম্বর 1 আমাদের রাইট অ্যান্সার হবে। আর এই 40 চক্র তৈরি করেছিলেন কে? অবশ্যই সুলতান ইলতুৎমিশ, এবং গিয়াসউদ্দিন বলবন কিন্তু এই 40 চক্রকে রদ করে দিয়েছিলেন, দমন করে দিয়েছিলেন। ইলতুৎমিশের সমাধি কত সালে নির্মিত হয়েছে? তো অবশ্যই এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 1235 খ্রিস্টাব্দে ইলতুৎমিশের সমাধি নির্মাণ করা হয়েছিল। পরে কোশ্চেন আছে, গিয়াসউদ্দিন বলবন দিল্লি সুলতানের কোন বিভাগ পুনর্গঠন করেছিলেন? তো এখানে গিয়াসউদ্দিন বলবন দিল্লির কোন যে বিভাগটা ছিল সেটা পুনর্গঠন করেছিলেন? সেটা আমাদের সঠিক অ্যান্সার হবে দেওয়ান-ই-আর্জ। দেওয়ান-ই-আর্জ এখানে কিন্তু দিল্লি সুলতান তিনি কিন্তু এটা প্রবর্তন করেছিলেন, গিয়াসউদ্দিন বলবন। পরে কোশ্চেন, দিল্লির নিম্নলিখিত সুলতানদের মধ্যে কে মূলত বিস্তারের নীতি পরিবর্তে একত্রীকরণের নীতি অনুসরণ করেছিলেন? তো আমরা জানি যে গিয়াসউদ্দিন বলবন তিনি কিন্তু দিল্লির যে মুসলিম যে সুলতান ছিলেন, অবশ্যই তিনি তার সাম্রাজ্যকে
বেশিরভাগ সাম্রাজ্যটা প্রসারিত করাচ্ছে, তিনি কিন্তু সেই সাম্রাজ্যটাকে ধরে রেখেছিলেন এবং সেটাকে কিন্তু একত্রিতকরণের নীতি তিনি অনুসরণ করেছিলেন। পরের কোশ্চেন আছে, দিল্লি সুলতানের নিম্নলিখিত শাসকদের মধ্যে কে মেওয়াতি সম্প্রদায়ের সাথে মোকাবেলা করার জন্য লৌহ এবং রক্ত অর্থাৎ ব্লাড অ্যান্ড আয়রন যে পলিসি সেটা তিনি গ্রহণ করেছিলেন? তো অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হবে এই গিয়াসউদ্দিন বলবন। অবশ্যই যারা থিওরি পার্টটা দেখোনি অবশ্যই ভালো করে দেখে নেবে। ওই থিওরি পার্টে যে সমস্ত কোশ্চেনগুলো রয়েছে সেগুলো সমস্ত এক্সামে আসা কোশ্চেন আমাদের রাজ্যের, এবং যেগুলো আমরা এমসিকিউ প্যাটার্নে করাচ্ছি সেগুলো এসএসসি এবং রেলওয়েতে আসা ভালো রকমের কোশ্চেন। ঠিক আছে, তোমাদেরকে ভালোভাবে বলে দিলাম, যারা শুধুমাত্র রাজ্যের ক্লাস দেখছো তারা থিওরি পার্টটা শুধুমাত্র দেখতে পারো, যারা কিন্তু এসএসসি বা রেলওয়ের মতো এক্সামগুলো দেবে ভাবছো তারা ওই থিওরির সাথে সাথে এমসিকিউ প্যাটার্নটা ফলো করবে। এই দুটো কমপ্লিট করলে কমপ্লিট হয়ে যাবে সমস্ত এক্সামের জন্য। শেয়ার সকলে করবে, তাহলে কিন্তু এই ধরনের ক্লাস পরবর্তীতে আরও অন্যান্য চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করে দেব। পরে কোশ্চেন, দিল্লির প্রথম সুলতান কে ছিলেন যিনি নিজেকে জিল-ই-ইলাহি উপাধিতে ভূষিত করেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অবশ্যই গিয়াসউদ্দিন বলবন, যিনি নিজেকে ঈশ্বরের ছায়া হিসাবে ঘোষণা করেছিলেন। এছাড়া তিনি সিজদা আচ্ছা, এটা আমি পরে কোশ্চেনে আমরা দেখছি। নিম্নলিখিত মধ্যে কে রাজদরবারে সিজদা অর্থাৎ প্রণাম এবং পাইবস অর্থাৎ পদচুম্বন এই যে রীতি দুটি প্রবর্তন করেছিলেন? তো আমরা কিন্তু এটাও দেখেছিলাম যে গিয়াসউদ্দিন বলবন কিন্তু এই প্রথা তিনি চালু করেছিলেন। পরবর্তী প্রশ্ন আছে, গিয়াসউদ্দিন বলবন ড্যাশ শিষ্টাচারের অংশ হিসাবে রাজাকে অভিবাদনের স্বাভাবিক রূপ হিসাবে সিজদা এবং পাইবস প্রথা চালু করেছিলেন? তো অবশ্যই কিন্তু এখানে আদালতের যে শিষ্টাচার হিসাবে অর্থাৎ তাদের যে রাজসভা ছিল সেটাকে কিন্তু আদালত বলা হচ্ছে এখানে। তো সেখানেই কিন্তু শিষ্টাচারের অংশ হিসাবে রাজাকে প্রণামের জন্য যেটা হচ্ছে আমাদের সিজদা এবং তার পদচুম্বন, তাকে সম্মান জানিয়ে তার পদচুম্বন যেটা হচ্ছে তাকে পাইবস হিসাবে কিন্তু এই দুটো তিনি প্রবর্তন করেছিলেন তার রাজসভাতে। নেক্সট কোয়েশ্চেন আছে, গিয়াসউদ্দিন বলবনের একনিষ্ঠ স্বৈরাচারী শাসনের কারণে নিম্নলিখিত কোন ঘটনাটি ঘটেছিল? তো অবশ্যই এখানে রাইট অ্যান্সার হবে, যেটা কিন্তু এই গিয়াসউদ্দিন বলবন তিনি কিন্তু এই নিম্নলিখিত কোন ঘটনাটি ঘটেছিল তার সময় সেটা কিন্তু 40 চক্র তিনি কিন্তু ধ্বংস করে দিয়েছিলেন। তার কারণ তিনি নিজে কিন্তু এই 40 চক্রের একজন সদস্য ছিলেন যখন ইলতুৎমিশের সময় এই 40 চক্র গঠন করা হয়েছিল, এবং তিনি জানতেন যে এই 40 চক্র তার জন্য পরবর্তীতে ক্ষতিকারক হতে পারে, তার জন্যই তিনি কিন্তু এই 40 চক্রকে ধ্বংস করে দেন। পরের কোশ্চেন, 1279 খ্রিস্টাব্দে দিল্লি সুলতান বলবনের বিরুদ্ধে বিদ্রোহ করে নিজেকে বাংলার স্বাধীন শাসক হিসাবে ঘোষণা করেছিলেন নিম্নলিখিতদের মধ্যে কোন ব্যক্তি? অবশ্যই এখানে কিন্তু রাইট অ্যান্সার হবে, গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে যেটা এক্সামে এসেছে আমাদের এসএসসির সিএইচএসএল এ সম্ভবত, যেটা রাইট অ্যান্সার হবে তুগরিল বেগ। তুগরিল বেগ তিনি কিন্তু 1279 খ্রিস্টাব্দে দিল্লি সুলতানের বলবনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন এবং বাংলার যে শাসক সেটাকে কিন্তু তিনি নিজেকে স্বাধীন বলে কিন্তু ঘোষণা করেছিলেন। পরের কোশ্চেন, দিল্লি সুলতানি আমলে নওরোজ যে উদযাপনের জন্য ঐতিহ্য যেটা কে শুরু করেছিলেন? নওরোজ একটা পার্সিয়ান ফেস্টিভ্যাল যেটা কিন্তু প্রথম এটা চালু করেছিলেন। অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হবে গিয়াসউদ্দিন বলবন, তিনি কিন্তু এই নওরোজ যে ফেস্টিভ্যালটা তিনি কিন্তু চালু করেছিলেন। পরের কোশ্চেন আছে, বলবন দিল্লির কোন সুলতানের নায়েব হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন? যেটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে নাসির উদ্দিন মাহমুদের সময় তিনি কিন্তু এই নায়েব উপাধিতে তিনি কিন্তু ভূষিত হয়েছিলেন। পরের কোশ্চেন আছে, বলবনের উপাধি কে গ্রহণ করেছিলেন? অর্থাৎ বলবনের যে উপাধিটা সেটা গ্রহণ করেছিলেন কে? যেটা কিন্তু অবশ্যই উলুগ খাঁ, যেটাকে আমরা গিয়াসউদ্দিন বলবন যেটাকে কিন্তু আমরা জানি তার নাম কিন্তু উলুগ খাঁ নামেও কিন্তু আমরা চিনি, তিনি কিন্তু এই বলবন উপাধি তিনি কিন্তু নিয়েছিলেন। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ যে কোয়েশ্চেন আনসারগুলো রয়েছে সেগুলো আমরা দেখে নিলাম, যেটা ছিল আমাদের দাস বংশ। এর পরবর্তী বংশ রয়েছে আমাদের খলজি বংশ। যদি তোমাদের সত্যি ভালো লাগে একটা লাইক এবং শেয়ার কিন্তু করে দেবে সকলে। এই ধরনের ক্লাসগুলো কিন্তু তোমাদের একমাত্র পেইড ব্যাচে কিন্তু সকলে দিয়ে থাকে, বাট আমি কিন্তু তোমাদের জন্য কমপ্লিট এটা কিন্তু ফ্রি করতে চাই, বা এই যে টপিকটা দিলাম সেটা কিন্তু দিল্লি সুলতানি দিলাম, শুধু এইটুকুর মধ্যে আমি সীমাবদ্ধ থাকতে চাই না, তোমাদের সমস্ত ক্লাসে কিন্তু আমি টোটালি কমপ্লিট করে দিতে চাই চ্যানেলের মাধ্যমে। তার জন্যই কিন্তু এটা তৈরি করা হয়েছে, এবং তোমরা যদি চাও সেটা কিন্তু তোমরা লাইক এবং শেয়ারের মাধ্যমে তোমরা কিন্তু শুধু রেসপন্স দেবে। ঠিক আছে, তো চলো এবার আমরা থিওরি পার্ট দেখে নিই। খলজি ডাইনেস্টি শুরু হচ্ছে দিল্লির পরবর্তী যে ডাইনেস্টি বা পরবর্তী রাজবংশ যেটা হচ্ছে খলজি ডাইনেস্টি, খলজি বংশ, যেটা শুরু হচ্ছে 1290 থেকে সাল 1320 খ্রিস্টাব্দ পর্যন্ত। এখানকার যে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আনসারগুলো আমরা থিওরি পার্টে এবার দেখে নেব। ফার্স্টে আমরা দেখছি যে এই রাজবংশের শাসকরা সিংহাসনে
অবশ্যই কিন্তু এখানে দেখে নেব যে তারা কিন্তু সুলতানরা তুর্কি কিন্তু ছিলেন, আমরা সকলেই সেটা জানি। এবং এখানে এটাও দেখতে হবে যে এই যে খলজি ডাইনেস্টি রয়েছে এটাও কিন্তু সকলে কিন্তু তুর্কি ছিলেন। এবং এই রাজবংশের প্রতিষ্ঠা করেছিলেন কে? জালাল উদ্দিন খলজি। জালাল উদ্দিন খলজি কিন্তু খলজি ডাইনাস্টি তারা কিন্তু এটা প্রতিষ্ঠা করেছিলেন। এবার জালাল উদ্দিন খলজি তার টাইম পিরিয়ডটা রয়েছে যেটা 1290 থেকে 1296 খ্রিস্টাব্দ রয়েছে জালাল উদ্দিন খলজির টাইম পিরিয়ড। জালালউদ্দিন খলজি ছিলেন একজন উদার মনের সুলতান। তিনি দেওয়ান-ই-ওয়াকুফ নামে একটি বিভাগ প্রতিষ্ঠা করেছিলেন। আলাউদ্দিন ছিলেন জালালউদ্দিন খলজির ভাইপো এবং জামাতা। আলাউদ্দিনের বিশ্বাসঘাতকতার সাথে অর্থাৎ আলাউদ্দিন খলজি তিনি কিন্তু বিশ্বাসঘাতকতার মাধ্যমে 1296 খ্রিস্টাব্দে মানিকপুরে জালাল উদ্দিনকে হত্যা করেন এবং নিজেই কিন্তু সুলতান হিসাবে দিল্লির সিংহাসন গ্রহণ করেন। অবশ্যই কিন্তু এখানেই শেষ হয়ে যাচ্ছে জালালউদ্দিন খলজি। তো এখান থেকে কি কি গুরুত্বপূর্ণ কোশ্চেন আমরা দেখলাম। ফার্স্টে তোমরা দেখবে জালালউদ্দিন খলজি তিনি কিন্তু দেওয়ানি ওয়াকুফ নামে একটা বিভাগ চালু করেছিলেন এবং জালালউদ্দিন খলজি তিনি কিন্তু এই খলজি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। ঠিক আছে, এটুকু। পরের আমরা দেখছি আলাউদ্দিন খলজি, যার টাইম পিরিয়ড ছিল কত? 1296 থেকে 1316। সুলতান হওয়ার পর আলাউদ্দিন খলজি নিজেকেই সিকান্দার-ই সানি বা দ্বিতীয় আলেকজান্ডার, এক্সামে ডাইরেক্ট আমরা এটা দেখতে পাই। তো সিকান্দার-ই সানি বা দ্বিতীয় আলেকজান্ডার হিসাবে তিনি এই উপাধি কিন্তু গ্রহণ করেছিলেন আলাউদ্দিন খলজি। তিনি 1304 খ্রিস্টাব্দে সিরিকে তার রাজধানী হিসাবে গ্রহণ করেন। সিরি তার নিজের রাজধানী হিসাবে গ্রহণ করেন তিনি 1304 খ্রিস্টাব্দে এবং 1299 খ্রিস্টাব্দে গুজরাট আক্রমণের সময় আলাউদ্দিন মালিক কাফুর নামে একজন ব্যক্তিকে তার নিজের উজির হিসাবে কিন্তু নিযুক্ত করেন। অবশ্যই এক্সামে জিজ্ঞাসা করে মালিক কাফুর কে ছিলেন? আলাউদ্দিন খলজির কিন্তু উজির ছিলেন বা সেনাপতি কিন্তু ছিলেন। ঠিক আছে, আমির খসরু এবং বার্নির মতো অর্থাৎ জিয়াউদ্দিন বার্নির কথা বলা হচ্ছে পণ্ডিতরা আলাউদ্দিনের দরবারে ছিলেন এবং এই সুলতানরা 8 সুলতান শাসনকালে তারা কিন্তু দেখেছে, অর্থাৎ এই যে ডাইনেস্টি ছিল তাদের টোটাল 8টা সুলতানের শাসনকাল তারা কিন্তু দেখিয়েছিলেন তাদের যে সমস্ত লেখা বইগুলো ছিল তার মধ্যে। তো তিনি কিন্তু বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা শুরু করেছিলেন। কে শুরু করেছিলেন? অবশ্যই কিন্তু রাইট অ্যান্সার হবে আলাউদ্দিন খলজি। তিনি কিন্তু বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছিলেন এবং তিনি দেওয়ান ই রিয়াসাত নামে বাজার ব্যবস্থার সর্বোচ্চ যে কর্মকর্তা দেখাশোনার জন্য তাকে কিন্তু নিয়োগ করেছিলেন আলাউদ্দিন খলজি। তিনি একটি স্থায়ী সেনাবাহিনী গঠন করেছিলেন এবং সৈন্যদের নগদ বেতনের যে প্রথা সেটাও তিনি কিন্তু চালু করেন। সবথেকে গুরুত্বপূর্ণ রয়েছে তিনি কিন্তু ঘোড়ার পিঠে যে দাগ এবং যে হুলিয়া প্রথা রয়েছে এই দুটো তিনি কিন্তু শুরু করেছিলেন। আলাউদ্দিন কুতুব মিনারের কাছে আলাই দরওয়াজা নির্মাণ করেছিলেন এবং 1316 খ্রিস্টাব্দে তিনি কিন্তু মারা যান। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আমাদের দেখতে হবে আলাউদ্দিন খলজি থেকে। আরেকবার বলে দিচ্ছি কি কি আলাউদ্দিনের যে আমাদের উপাধি ছিল সেটা হচ্ছে সিকান্দারি সানি বা দ্বিতীয় আলেকজান্ডার। আলাউদ্দিন সিরিকে রাজধানী করছে 1304 খ্রিস্টাব্দে। এছাড়া তিনি কিন্তু তার সময়কালে যে মালিক কাফুর ছিলেন তার উজির। এছাড়া ছিল তার সময়কালে যে লেখক তার নাম হচ্ছে জিয়াউদ্দিন বার্নি, তার লেখা যে গ্রন্থ যেটা হচ্ছে তারিক-ই ফিরোজ শাহী ছিল। ঠিক আছে, যেটা এখানে লেখা নেই, পরবর্তীতে আমরা দেখব। এছাড়া তিনি কিন্তু বাজার দর নিয়ন্ত্রণের ব্যবস্থা করেছিলেন, দিয়ানি রিয়াসা তৈরি করেছিলেন। এই বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা অর্থাৎ এই সমস্ত দেখাশোনার জন্য তিনি কিন্তু কর্মচারী নিয়োগ করেছিলেন যে পদের নাম হচ্ছে দিয়ানি রিয়াসাত। তিনি সেনাবাহিনী গঠন করেছিলেন, দাগ এবং হুলিয়া প্রথা তিনি তৈরি করেছিলেন এবং কুতুব মিনারের কাছে এই যে আলাই দরওয়াজা রয়েছে সেটা তিনি তৈরি করান। আর এই কুতুব মিনারটা তৈরি করেছিলেন আলাউদ্দিন খলজি। ঠিক আছে, আর 1316 সালে তিনি মারা যান। চলো এবার পরবর্তী আমাদের যে ডাইনেস্টি রয়েছে সেটা হচ্ছে তুগলক ডাইনেস্টি এবং এর আগে আমরা কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্সার দেখে নেব যেগুলো আমাদের এসএসসি এবং রেলওয়েতে আসা কোয়েশ্চেন। রয়েছে খলজি ডাইনেস্টি বা খলজি বংশ থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রয়েছে সেগুলো আমরা দেখে নেব। প্রথম প্রশ্ন রয়েছে 1307 থেকে 1308 খ্রিস্টাব্দে আলাউদ্দিন খলজির প্রথম দক্ষিণ অভিযান নিম্নলিখিত কোন অঞ্চলে সংগঠিত হয়েছিল? সঠিক অ্যান্সার কোনটা হবে? অবশ্যই রাইট অ্যান্সার হবে দেবগিরি। পরের কোশ্চেন, দেবগিরির রামচন্দ্রের বিরুদ্ধে যুদ্ধে আলাউদ্দিন খলজির সেনাবাহিনীর নেতৃত্ব দানকারী দাস সেনাপতি কে ছিলেন? রাইট অ্যান্সার হয়ে যাবে আলাউদ্দিনের যে সেনাপতি ছিলেন সেই সময় উজির বা সেনাপতি ছিলেন মালিক কাফুর, তার বিশ্বস্ত সেনাপতি ছিলেন। পরের কোশ্চেন, দিল্লির সুলতানি শাসকদের মধ্যে কে দক্ষিণ ভারত জয়ের জন্য মালিক কাফুরের নিয়ন্ত্রণে তার সেনাবাহিনী প্রেরণ করেছিলেন? অবশ্যই রাইট অ্যান্সার হবে আলাউদ্দিন খলজি। তিনি কিন্তু দক্ষিণ ভারতের জন্য মালিক কাফুরকে নিয়োগ করেছিলেন এখানে। ঠিক আছে, পরের কোশ্চেন,
দিল্লি সুলতানের সৈন্যদের জন্য যে দাগ এবং হুলিয়া যে প্রথা রয়েছে এবং নগদ অর্থ প্রদানের যে ব্যবস্থা এটা চালু করেছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে আলাউদ্দিন খলজি। তিনি দাগ এবং হুলিয়া প্রথা এবং সৈন্যবাহিনীদের জন্য নগদ অর্থ প্রদান সেটা কিন্তু তিনি চালু করেন। পরে কোশ্চেন, আলাউদ্দিন খলজি কোন নামে তার নতুন রাজধানী স্থাপন করেছিলেন? অবশ্যই রাইট অ্যান্সার হবে তিনি সিডিতে তার নতুন রাজধানী স্থাপন করেন। নেক্সট কোশ্চেন, আলাউদ্দিন নিম্নলিখিত সুলতানদের মধ্যে কাকে সুলতান হওয়ার আগেই আমির ই তুজুক নিযুক্ত করা হয়েছিল? অবশ্যই রাইট অ্যান্সার হবে যেটা আলাউদ্দিন খলজি। পরে কোশ্চেন, জাফর খান দিল্লি সুলতানের কোন শাসকের একজন বিখ্যাত সেনাপতি ছিলেন? জাফর খান তিনি কিন্তু আলাউদ্দিন খলজিরই কিন্তু আরেক সেনাপতি ছিলেন জাফর খান। পরে কোশ্চেন, দিল্লির কোন সুলতান বাজার দর নিয়ন্ত্রণের জন্য বারিদ যেটা হচ্ছে গোয়েন্দা কর্মকর্তা এবং মুনহিয়ান যেটা হচ্ছে গুপ্তচর বাহিনী এই দুটোই কিন্তু তিনি কর্মকর্তাদের নিয়োগ করেছিলেন, যেটা কিন্তু অবশ্যই বাজার দর নিয়ন্ত্রণের জন্য রাইট অ্যান্সার হয়ে যাবে আলাউদ্দিন খলজি। দুটোই কিন্তু দেখে নেবে, দুটোই আমাদের এক্সামে আসা কোশ্চেন, সম্ভবত রেলওয়েতে। দিল্লির নিম্নলিখিত সুলতানদের মধ্যে কে দিল্লিতে বিভিন্ন পণ্যের জন্য 3টি পৃথক বাজার স্থাপন করেছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে আলাউদ্দিন খলজি। তিনি কিন্তু এখানে তিনটি কিন্তু পৃথক বাজার প্রতিষ্ঠা করেছিলেন। পরের কোশ্চেন, আলাউদ্দিন খলজির অধীনে কোন কর্মকর্তাকে পর্যাপ্ত পণ্য সরবরাহের নিশ্চিত করার জন্য ব্যবসায়ীদের একটি রেজিস্টার বজায় রাখতে হতো, যেটাকে আমরা বলতাম কি সাহানা ই মান্ডি? সাহানা ই মান্ডি অবশ্যই রাইট অ্যান্সার হবে সম্রাট আলাউদ্দিন খলজির সময়কালে যে তিনি বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা করেছিলেন তারই কিন্তু যে ব্যবসায়ী রয়েছে সেখানকার যে রেজিস্টার সেটাকে বজায় রাখার জন্য সাহানা ই মান্ডি তিনি কিন্তু স্থাপন করেন। পর্যাপ্ত পরিমাণে এই যে আমাদের শস্য ভাণ্ডার রয়েছে সেটাকে কিন্তু সরবরাহ করার জন্য। পরবর্তী আমাদের এই সমস্ত কোয়েশ্চেনগুলো ছিল যেগুলো কিন্তু আমাদের খলজি ডাইনেস্টি থেকে ছিল। এবার আমরা দেখে নেব ইম্পর্টেন্ট থিওরি পার্ট, যেটা হচ্ছে আমাদের তুগলক বংশ। তুগলক রাজবংশ যেটা শুরু হচ্ছে তার টাইম পিরিয়ড 1320 থেকে 1412 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই যে তুগলক রাজবংশ রয়েছে এর প্রতিষ্ঠাতা ছিলেন গিয়াসউদ্দিন তুগলক। গিয়াসউদ্দিন তুগলক তিনি গাজী উপাধি ধারণ করেছিলেন, অবশ্যই গুরুত্বপূর্ণ। তিনি সঙ্গীদের বিরুদ্ধে ছিলেন, তার জন্য তিনি রাজ্যে মদ এবং জুয়া বিক্রিও নিষিদ্ধ করেছিলেন। ঠিক আছে, তিনি তুগলকাবাদ যে দুর্গ তিনি সেটা নির্মাণ করেছিলেন, গুরুত্বপূর্ণ রয়েছে। তিনি ছিলেন দিল্লি সুলতানের প্রথম সুলতান যিনি সেচের জন্য খাল নির্মাণ করেছিলেন এবং কৃষকদের প্রতি উদার নীতি গ্রহণ করেছিলেন। সুফি সাধক নিজামুদ্দিন আউলিয়ার সাথে গিয়াসউদ্দিনের বিরোধ ছিল। তো এই ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেন আনসারগুলো আমাদের দেখে নিতে হবে কি কি, যে তুগলক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গিয়াসউদ্দিন তুগলক এবং তিনি নিজেকে গাজী উপাধি নিয়েছিলেন, ধারণ করেছিলেন এবং তিনি কিন্তু তুগলকাবাদ নামে একটা নতুন দুর্গ তিনি কিন্তু তৈরি করেছিলেন এবং তিনি সেচের জন্য খাল তৈরি করে দিয়েছিলেন। আর এখান থেকে একটা জিনিস দেখে রাখবে যে তিনি কিন্তু নিজামুদ্দিন আউলিয়ার সাথে তার কিন্তু বিরোধ ছিল। এর পরবর্তী আমরা দেখব তুগলক বংশের পরবর্তী সুলতান মোহাম্মদ বিন তুগলক। তার টাইম পিরিয়ড শুরু হচ্ছে 1325 থেকে 1351 খ্রিস্টাব্দ। মোহাম্মদ বিন তুগলক ছিলেন দিল্লি সুলতানের সবচেয়ে বিদ্বান এবং বিতর্কিত সুলতান। তিনি উলুগ খান নামে কিন্তু পরিচিত। এই যে উপাধিটা তিনি কিন্তু ধারণ করেছিলেন এবং তিনি টোকেন মুদ্রার প্রবর্তন এবং দিওয়ানি কহি বিভাগ তিনি কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। এবং এখানে যে কৃষকদের যে তাকভি সঞ্চার কৃষি ঋণ যেটা রয়েছে এটা কিন্তু প্রদান করেছিলেন। এবং এখান থেকে গুরুত্বপূর্ণ আর একটা কোশ্চেন, মরক্কোর পরিব্রাজক যার নাম ইবন বতুতা তিনি কিন্তু এই মোহাম্মদ বিন তুগলকের সময়কালে ভারতে এসেছিলেন, যার লেখা বইয়ের নাম কিতাব উল রাহেলা বা সফরনামা। পরীক্ষায় অনেকবার এসেছে। বার্নি মোহাম্মদ বিন তুগলকের পাঁচটি পরিকল্পনার কথা উল্লেখ করেছেন যেগুলো কিন্তু সম্পূর্ণ পরিমাণে ব্যর্থ হয়েছিল। এর পরবর্তী সুলতান হিসাবে আমরা দেখব ফিরোজ শাহ তুগলক, যার টাইম পিরিয়ড শুরু হচ্ছে 1351 থেকে 1388 খ্রিস্টাব্দ পর্যন্ত। তিনি মোহাম্মদ বিন তুগলকের চাচাতো ভাই ছিলেন। ফিরোজ শাহ একজন ধর্মপ্রাণ ছিলেন। তার রাজত্বকালে ফিরোজ ইসলামী যে সমস্ত আইন অনুসারে চারটি কর কিন্তু তিনি আদায় করতেন। এই করগুলোর নাম গুরুত্বপূর্ণ রয়েছে, আমরা যেটা দেখছি খারাজ, জিজিয়া, জাকাত এবং খুমস। তিনি ব্রাহ্মণদের ওপর এই জিজিয়া কর কিন্তু আরোপ করেছিলেন। তিনি সরকারি পদ এবং জায়গিরগুলিকে বংশানুক্রমিকভাবে গড়ে তুলেছিলেন। এছাড়া তিনি
যে শহরগুলো স্থাপন করেছিলেন তার মধ্যে রয়েছে জৈনপুর, ফতেহাবাদ, ফিরোজপুর এবং দিল্লির যে ফিরোজ শাহ কোটলা, এই যেগুলো রয়েছে এগুলো তিনি কিন্তু তৈরি করেছিলেন। এছাড়া তিনি ফিরোজ দেওয়ানি বন্দেগান, দেওয়ানি খৈরাত, দারুল সাফা, এই সমস্ত বিভাগ তিনি তৈরি করেছিলেন। এবং গুরুত্বপূর্ণ এখান থেকে রয়েছে যে ফিরোজ ফার্সি ভাষায় তার আত্মজীবনী যেটা ফুতুহাত ই ফিরোজ শাহী, এটা তিনি রচনা করেন। কোন ভাষায়? ফার্সি ভাষায়। কার? ফিরোজ শাহ তুগলকের। নামটা কি? ফুতুহাত ই ফিরোজ শাহী। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো দেখে নিতে হবে ফিরোজ শাহ সম্পর্কে। এবং আমরা দেখে নেব যে তুগলক রাজবংশের শেষ শাসক কে ছিলেন? নাসির উদ্দিন মাহমুদ শাহ। তার রাজত্বকালেই কিন্তু গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটেছিল, যেটা 1398 খ্রিস্টাব্দে তৈমুর লং সেই সময় ভারত আক্রমণ করে। অনেকবার আমাদের এক্সামে জিজ্ঞাসা করা হয়েছে তুগলক বংশের কোন শাসকের সময়কালে তৈমুর লং ভারত আক্রমণ করে এবং কত সালে। অবশ্যই সঠিক অ্যান্সার নাসির উদ্দিন মাহমুদ শাহ সময়কালেই কিন্তু তৈমুর লং ভারত আক্রমণ করেন, সালটা 1398। আমরা এখান থেকে দেখে নেব এই দিল্লি সুলতানির থার্ড যে ডাইনেস্টি তুগলক বংশ, এখান থেকে গুরুত্বপূর্ণ যে সমস্ত কোয়েশ্চেন অ্যান্সার আমাদের এক্সামে এসেছিল এসএসসি বা রেলওয়েতে আসা, সেগুলো আমরা দেখে নেব। এবং থিওরি পার্টে কিন্তু আমরা দেখেছি যে সমস্ত কোয়েশ্চেন, যেগুলো কিন্তু সবই আমাদের রাজ্যের এক্সামে আসা কোয়েশ্চেন। সুতরাং কেউ যদি আমাদের ডব্লিউপি কেপি কনস্টেবল রয়েছে বা আমাদের রাজ্যের যে কোনো পিএসসির এক্সাম দেবে বা গ্রুপ সি গ্রুপ ডি, তো সকলে কিন্তু সেই ক্লাসটা দেখতে পারো, থিওরি পার্টটা। যদি এমসিকিউ পার্টটা না দেখতে চাও, আর এমসিকিউ পার্টটা তাদের জন্য যারা কিন্তু একদম টোটাল পার্টটাই তাদের জন্য যারা এসএসসি এবং রেলওয়ে এক্সামে দেবে। ঠিক আছে, এটা একদম কমপ্লিট পার্ট, যেটা কিন্তু দিল্লি সুলতানি। ঠিক আছে, তো তুগলক বংশের যে সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ রয়েছে তার ফার্স্ট কোশ্চেন রয়েছে, কৃষি উন্নয়নের জন্য মোহাম্মদ বিন তুগলক নিম্নলিখিত কোন নতুন মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছিলেন? তো এখানে অপশন রয়েছে আমাদের কাছে চারটে, সঠিক অ্যান্সার কোনটা হবে? এখানে কৃষি উন্নয়নের জন্য মোহাম্মদ বিন তুগলক একটা নতুন মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছিলেন, যার নাম দেওয়ানি আমিরি কোহি। সঠিক অ্যান্সার অপশন নাম্বার 3। পরে কোশ্চেন আছে, নিচের কোন সুলতান তার রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদে স্থানান্তর করেছিলেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন, আমরা এটা সকলেই এক্সামে দেখে থাকি। তো রাইট অ্যান্সার হয়ে যাবে মোহাম্মদ বিন তুগলক, যিনি কিন্তু তার রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদে স্থানান্তর করেছিলেন। অবশ্যই তাকে কিন্তু আমরা অনেক সময় পাগলা রাজাও বলে থাকি, তো অবশ্যই সেটা তোমরা দেখে নেবে। পরে কোশ্চেন, নিম্নলিখিত এখানে রয়েছে মোহাম্মদ বিন তুগলক রূপার মুদ্রা পরিবর্তে ড্যাশ নামে একটি মুদ্রা প্রবর্তন করেছিলেন। তো এখানে কিন্তু রূপার মুদ্রা পরিবর্তে কোন মুদ্রা তিনি তৈরি করেছিলেন? যেটা কিন্তু অবশ্যই জিতল। এখানে কিন্তু আমাদের দেখে নেবে এটা। নেক্সট কোশ্চেন আছে, নাসিরউদ্দিন খসরুর বিরুদ্ধে বিদ্রোহের যে পতাকা, এটা কে তুলেছিলেন? তো নাসিরউদ্দিন খসরুর বিরুদ্ধে বিদ্রোহের পতাকা তুলেছিলেন, তার নাম অবশ্যই হবে গিয়াসউদ্দিন তুগলক। পরে কোশ্চেন, মোহাম্মদ বিন তুগলক সিংহাসনের উত্তরসূরি কে ছিলেন? মোহাম্মদ বিন তুগলকের পর কে সিংহাসনে বসেছিলেন? অবশ্যই কোনটা রাইট অ্যান্সার হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে যে মোহাম্মদ বিন তুগলকের পর কিন্তু ফিরোজ শাহ তুগলক তিনি কিন্তু এই সিংহাসনে বসেছিলেন তার উত্তরসূরি হিসেবে। পরে কোশ্চেন, তুগলক রাজবংশের শাসনের আমলে নিম্নলিখিতদের মধ্যে কে ভারত আক্রমণ করেছিলেন? গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে অবশ্যই, যেটা কিন্তু অবশ্যই হবে কোনটা? 1398 দিকে যে তুগলক রাজবংশের সময়কালে, সেই সময় তৈমুর লং তিনি কিন্তু ভারত আক্রমণ করেছিলেন। অবশ্যই তোমরা কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবে যে সেই সময় কোন রাজা ছিলেন। 1398 সালে নিম্নলিখিত কোন ঘটনাটি ঘটেছিল? তো আমরা জানি যে 1398 সালে কিন্তু তৈমুর লং ভারতের ওপর আক্রমণ করেছিলেন। তো এই যে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আনসারগুলো রয়েছে না, এগুলো কিন্তু আমাদের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। তোমরা যারা যারা ক্লাস দেখছো সকলে কিন্তু এবং লাইক এবং শেয়ার করে দেবে, তাহলে পরবর্তী যে কোনো আমাদের যে বংশগুলো রয়েছে ইতিহাসের বা যে কোনো সাবজেক্ট হতে পারে, সেটা তার কিন্তু কমপ্লিট টপিক কিন্তু আমরা দিয়ে দিতে পারি। সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে জানিয়ে দেবে। যদি এই ফরম্যাট তোমাদের ভালো লাগে, যে প্রথমে আমরা ডাইনেস্টি দেখছি, তারপর তার সম্পর্কিত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখছি, এর মাধ্যমে তোমাদের কমপ্লিটটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, তাহলে তো ভালোই হবে। ঠিক আছে, তো দিল্লি সুলতানি বংশের পরবর্তী যে আমাদের বংশ রয়েছে লোদি বংশ, যেটা কিন্তু আমরা এই সম্পর্কিত তথ্যগুলো দেখে নেব। এখানে আমাদের পরবর্তী যে ডাইনেস্টি রয়েছে, তারপর অবশ্যই আমরা দেখেছিলাম তুগলক ডাইনেস্টি। তুগলকের পরে আমাদের যে রাজবংশ আসছে তার নাম
সৈয়দ রাজবংশ এবং লোদি রাজবংশ সম্পর্কিত আমরা দেখব এমসিকিউ, কারণ সৈয়দ রাজবংশ সম্পর্কে আমাদের খুব বেশি জানতে হবে না। তার কারণ সৈয়দ রাজবংশ যেটা সময়কাল ছিল 1414 থেকে 1451 খ্রিস্টাব্দের মধ্যে, এবং সৈয়দ রাজবংশের যে প্রতিষ্ঠাতা ছিলেন তার নাম হচ্ছে খিজির খাঁ, যিনি তৈমুরের কিন্তু মিত্র ছিলেন। অর্থাৎ এই যে তৈমুর লং, যিনি 1398 খ্রিস্টাব্দে এই নাসির উদ্দিন মাহমুদ শাহের সময় ভারতের ওপর আক্রমণ করছিলেন, তিনি কিন্তু এই খিজির খান মিত্র ছিলেন। তৈমুরের আক্রমণের পর তিনি দৌলত খাঁকে যে আমাদের দৌলত খান লোদিকে সিংহাসনচ্যুত করেছিলেন এবং নিজেই কিন্তু শাসক হয়েছিলেন। সেই সময় কে ছিলেন? দৌলত খাঁ। তাকে সরিয়ে তিনি নিজেই শাসক হন এবং এই রাজবংশের শেষ শাসক ছিলেন কে? অবশ্যই সেটাও দেখতে হবে, যেটা হচ্ছে আলাউদ্দিন আলম শাহ। দুটোই এখান থেকে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। একটা হচ্ছে সৈয়দ রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন, উত্তর হবে খিজির খান, এবং সৈয়দ রাজবংশের শেষ শাসক কে ছিলেন, সঠিক অ্যান্সার হবে আলাউদ্দিন আলম শাহ। এর পরবর্তী যে ডাইনেস্টি রয়েছে সেটা হচ্ছে যে রাজবংশ, লোদি রাজবংশ, এবং এটাই হচ্ছে আমাদের সর্বশেষ রাজবংশ দিল্লির সুলতানির আমলে। লোদি রাজবংশ ছিল প্রথম আফগান রাজবংশ যারা দিল্লি সুলতানি শাসন করেছিল। এই রাজবংশের যে প্রথম আমরা সুলতানের নাম পাচ্ছি সেটা হচ্ছে আমাদের কে? বাহলুল লোদি। তিনি কিন্তু ছিলেন এই রাজবংশের প্রতিষ্ঠাতা, যার সময়কাল শুরু হচ্ছে 1451 থেকে 89 খ্রিস্টাব্দে। তিনি কিন্তু গাজী উপাধি ধারণ করেছিলেন বাহলুল লোদি। এর পরবর্তী যে সুলতান আছে তার নাম সিকান্দার লোদি। তিনি ছিলেন এই রাজবংশের শ্রেষ্ঠ শাসক। তিনি 1504 খ্রিস্টাব্দে যমুনা নদীর তীরে আগ্রা শহর প্রতিষ্ঠা করেছিলেন। বারবার পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় যে দিল্লির কোন সুলতান আগ্রা শহর প্রতিষ্ঠা করেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে কোনটা? সিকান্দার লোদি, যার টাইম পিরিয়ড 1489 থেকে 1517, আর তিনি 1504 খ্রিস্টাব্দে এই আগ্রা শহরের প্রতিষ্ঠা করছেন এবং 1506 খ্রিস্টাব্দে এটিকে তার রাজধানী হিসাবে তিনি ঘোষণা করেন। পরবর্তী সম্রাট ছিলেন ইব্রাহিম লোদি, যার টাইম পিরিয়ড 1517 থেকে 1526। তিনি ছিলেন লোদি রাজবংশের এবং দিল্লি সুলতানির উভয়েরই শেষ শাসক। এখানে গুরুত্বপূর্ণ একটা যুদ্ধ, যেটা গুরুত্বপূর্ণ তো অবশ্যই রয়েছে, যেটা হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধ। আর আমরা তোমাদের সমস্ত যে যুদ্ধগুলো রয়েছে হিস্ট্রি থেকে তার কিন্তু একটা ক্লাস কিন্তু অলরেডি করিয়ে দিয়েছি, সেটা তোমরা দেখে নেবে চ্যানেলে। আর একটা ক্লাস করিয়েছি কিছুদিন আগে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট অর্গানাইজেশন, যেমন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ন্যাটো, সার্ক, বিমস্টেক, এই সমস্ত অর্গানাইজেশন, সেগুলোর হেডকোয়ার্টার কোথায় অবস্থান করছে, সেগুলো কিছু গুরুত্বপূর্ণ সামিট, এবং সেগুলো কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, এই সম্পর্কিত গুরুত্বপূর্ণ ক্লাস কিন্তু তোমরা চ্যানেলে পেয়ে যাবে। তো এখানে আমাদের যেটা রাইট অ্যান্সার যেটা আমরা দেখতে পাচ্ছি, যে পানিপথের যে প্রথম যুদ্ধ, যেটা 21শে এপ্রিল 1526 খ্রিস্টাব্দে বাবরের সাথে ইব্রাহিম লোদির সাথে হয়েছিল, এবং ইব্রাহিম লোদি এখানে পরাজিত হন এবং যুদ্ধক্ষেত্রে নিহত হয়েছিলেন। তিনি ছিলেন দিল্লি সুলতানের প্রথম সুলতান যিনি যুদ্ধক্ষেত্রে মারা যান। ডাইরেক্ট কিন্তু এখান থেকে এক্সামে কোশ্চেন আসে, ঠিক আছে? কোন যুদ্ধ? পানিপথের প্রথম যুদ্ধ। কত সাল? 1526-এর 21শে এপ্রিল ইব্রাহিম লোদি পরাস্ত হন এবং এখানে কিন্তু তিনি নিহত হন। যুদ্ধক্ষেত্রে মারা যান প্রথম সুলতান ইব্রাহিম লোদি। এবার আমরা এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু বুক এবং তাদের লেখক দেখে নেব, বারবার যেগুলো কিন্তু আমাদের এক্সামে জিজ্ঞাসা করা হয়, ঠিক আছে? ফার্স্টে আমরা দেখছি খাজা ইন উল ফুতুহ, যেটা আমরা তুগলকনামা, যেটাকে আমরা বলে তুগলকনামাও রয়েছে। তো এই দুটো বই রয়েছে, দুটো বই কিন্তু রয়েছে আমির খসরুর। কার? আমির খসরুর তুগলকনামা এবং খাজা ইন উল ফুতুহ। পরবর্তী রয়েছে তাজুল মাসির, এই গ্রন্থটা কার লেখা? হাসান নিজামি। পরে কোশ্চেন কিতাব ইল রাহেলা বা সফরনামা, এটা রয়েছে মোহাম্মদ আচ্ছা, এখানে কিন্তু ইবন বতুতা, আর ইবন বতুতা তিনি কিন্তু মোহাম্মদ বিন তুগলকের সময় মরক্কো থেকে ভারতে আসেন, ঠিক আছে? কিতাবুল রাহেলা বা সফরনামা হচ্ছে তার লেখা বই। পরে রয়েছে তারিক ই ফিরোজ শাহী, যেটা কিন্তু জিয়াউদ্দিন বার্নির লেখা এই তারিক ই ফিরোজ শাহী। পরে রয়েছে তাবাকাত ই নাসিরি, যেটা রয়েছে মিনহাজ ও সিরাজের লেখা তাবাকাত ই নাসিরি। নেক্সট রয়েছে ফুতুহ ই ফিরোজ শাহী, যেটা কিন্তু ফিরোজ শাহ তুগলকের, ঠিক আছে? তো এটা হচ্ছে ফিরোজ শাহ তুগলকের আত্মজীবনী ছিল, ঠিক আছে? তো এই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন অ্যান্সারগুলো কিন্তু আমাদের এক্সামে অনেকবার আসে, বারবার এখান থেকে প্রশ্ন হয়, যেগুলো তোমাদেরকে আজকে আলোচনা করা হলো। এই টোটালটা কমপ্লিট, তোমরা বারবার রিভিশন দেবে এই ক্লাসটি। এখান থেকে বাইরে থেকে কোনো কোয়েশ্চেন আর তোমাদের কিন্তু আসবে না, ঠিক আছে? এবার আমরা এখান থেকে দেখে নেব যে দিল্লি সুলতানিতে যে সমস্ত আমাদের লোদি ডাইনেস্টি থেকে পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ
এমসিকিউ কোশ্চেন অ্যান্সার, যেগুলো এসএসসি এবং রেলওয়ের বিভিন্ন এক্সামে আসা কোশ্চেন। প্রথম প্রশ্ন রয়েছে দিল্লি সুলতানের শেষ সুলতান কে ছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে অবশ্যই ইব্রাহিম লোদি, যিনি কিন্তু দিল্লির রাজবংশের শেষ সুলতান তিনি কিন্তু ছিলেন, এবং তিনিই কিন্তু প্রথম সুলতান যিনি কিন্তু যুদ্ধক্ষেত্রে মারা যান পানিপথের প্রথম যুদ্ধে। পরের কোশ্চেন, দিল্লি সুলতানের কোন রাজবংশ আগ্রা শহর প্রতিষ্ঠা করেছিলেন? অর্থাৎ দিল্লি সুলতানের কোন রাজবংশ এই আগ্রা শহর প্রতিষ্ঠা করেছিলেন, যেটা কিন্তু সিকান্দার লোদি কিন্তু এটা করেছিলেন, অর্থাৎ লোদি রাজবংশ সেটা কিন্তু তৈরি করেছিল। কোনটা? এই আগ্রা শহরকে। পরের কোশ্চেনে যাওয়ার আগে আমরা অবশ্যই দেখে নেব যে সমস্ত পিডিএফগুলো অ্যাভেলেবেল আছে, সেগুলো তো তোমাদের আগেই বলেছি। তো যার যেটা প্রয়োজন রয়েছে সেটা তোমরা অবশ্যই দেখে নেবে। এনটিপিসি সহ এই প্রথম তিনটে কিন্তু আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে, যাদের সামনে এক্সাম রয়েছে। অবশ্যই ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা সকলে কিন্তু ফলো করবে, কারণ ওখানকার প্রশ্ন থেকে আমাদের ডাইরেক্ট কিন্তু এক্সামে আমরা কোশ্চেন দেখতে পাবো। আর এটা কিন্তু তোমরা একদম টু দ্য পয়েন্ট 5 থেকে 7 মিনিটের মধ্যে তোমরা ক্লাসটা পেয়ে যাবে প্রতিদিন সকালে এই চ্যানেলে। ঠিক আছে, এই সমস্ত পিডিএফ যদি বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, যদি তোমাদের প্রয়োজন হয় এই নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে। পরবর্তী আমাদের যে প্রশ্ন রয়েছে যে সুলতানি যে সাম্রাজ্য রয়েছে তার যে শাসন ব্যবস্থাগুলো রয়েছে সেখানকার থেকে প্রশ্ন আমাদের জিজ্ঞাসা করা হয়। ফার্স্ট আমাদের এখান থেকে প্রশ্ন রয়েছে নিচের কোনটি তুতে ই হিন্দ নামে পরিচিত? অবশ্যই সঠিক অ্যান্সার হয়ে যাবে যে আমির খসরু তিনি কিন্তু তুতে ই হিন্দ নামে পরিচিত। এই উপাধিটি আমির খসরুকে কে দিয়েছিলেন আলাউদ্দিন খলজি। পরের কোশ্চেন, গিয়াসউদ্দিন তুগলক দিল্লির কোন শহরটি প্রতিষ্ঠা করেছিলেন? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে গিয়াসউদ্দিন তুগলক দিল্লির যে শহরটি প্রতিষ্ঠা করেছিলেন সেটা হচ্ছে তুগলকাবাদ সিটি তিনি কিন্তু এটা প্রতিষ্ঠা করেন। পরের কোশ্চেন, উত্তর ভারতীয় স্থাপত্যকে কি বলা হয়ে থাকে? তো আমরা জানি যে উত্তর ভারতের যে স্থাপত্য শিল্পগুলো রয়েছে সেটাকে আমরা বলে থাকি নাগর শৈলী, এবং দক্ষিণ ভারতে যেগুলো রয়েছে সেটাকে আমরা কি বলে থাকি? সেটা রয়েছে দ্রাবিড় শৈলী। ঠিক আছে, উত্তর ভারতে রয়েছে নাগর শৈলী, দক্ষিণ ভারতে রয়েছে দ্রাবিড় শৈলী। ঠিক আছে, এখান থেকে কিন্তু এক্সামে আমাদের প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। পরের কোশ্চেন, দেওয়ানি আর্চ ছিল সুলতানি যুগে অধীনে ড্যাশের অধীনে একটি বিভাগ। অর্থাৎ এই যে দেওয়ানি আর্চ ছিল এটা কিন্তু ছিল একটা আমাদের সামরিক বিভাগ, মিলিটারি ডিপার্টমেন্ট। এস্টাবলিশ কে করেছিলেন তোমরা বলবে সেটা। পরের কোশ্চেন, লোচন কবি পঞ্চদশ শতাব্দীতে লেখা ড্যাশ গ্রন্থের লেখক হিসাবে বিখ্যাত? এই কোশ্চেনটা আমাদের এসএসসি সিজিএল কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলে আসা কোশ্চেন। ঠিক আছে, 2023-এর। তো এখানে আমাদের রাইট অ্যান্সার যেটা হবে অবশ্যই লোচন কবি পঞ্চদশ শতাব্দীতে লেখা তার গ্রন্থ রাগ তরঙ্গিনী যেটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই পঞ্চদশ শতাব্দীতে লেখা লোচন কবি। পরে কোশ্চেন, দিল্লি সুলতানের অধীনে দেওয়ান ই ইনসা বিভাগের প্রধান কে ছিলেন? দেওয়ান ই ইনসা বিভাগের প্রধান ছিলেন, সঠিক অ্যান্সার হয়ে যাবে দাবির এ খাস। পরের কোশ্চেন, প্রশাসনে দেওয়ান ই ইশার অফিস কোন বিষয়ের সাথে সম্পর্কিত? দেওয়ান ই ইশার যে অফিস রয়েছে সেটা কোন বিষয়ের সাথে সম্পর্কিত? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে যে চিঠিপত্রগুলো রয়েছে, অর্থাৎ সেই সমস্ত রাষ্ট্রীয় যে চিঠিপত্র সেটার সাথে সম্পর্কিত এই দেওয়ানি ইশার। আচ্ছা, মধ্যযুগে যে ভোগ রয়েছে এর শব্দের অর্থ কি রয়েছে? পরীক্ষায় কিন্তু এটাও এসেছে। তো এটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। এগুলো কিছু আনকমন টাইপের কোশ্চেন যেগুলো কিন্তু এক্সামে অলরেডি কিন্তু চলে এসেছে, সেগুলো আমরা নিয়ে এসেছি। তো মধ্যযুগের ভোগ শব্দের অর্থ যেটা কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে রাজস্ব কার্য আমাদের রাইট অ্যান্সার হবে। পরে কোশ্চেন আছে, দিল্লি সুলতানের লোদি রাজবংশের শাসনের আমলে নিম্নলিখিত কোন মসজিদটি নির্মাণ করা হয়েছিল? গুরুত্বপূর্ণ কোশ্চেন। দিল্লি সুলতানের যে লোদি ডাইনেস্টি রয়েছে আমাদের শেষ ডাইনেস্টি, তার আমলে নিম্নলিখিত কোন মসজিদটা তৈরি করা হয়েছিল? সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটা দিল্লিতে অবস্থান করছে মঠ কি মসজিদ। ঠিক আছে, আচ্ছা পরের কোশ্চেন, ভারতে সুলতানি আমলে নিম্নলিখিত ধ্রুপদী কবিদের মধ্যে কে কাওয়ালিকে জনপ্রিয় করেছিলেন, যা সঙ্গীতের একটি রূপ যার নাম আরবি শব্দ গল থেকে এসেছে, যার অর্থ কথা বলা? এটাও আমাদের এক্সামে কিন্তু চলে এসেছে। এটা যেটা রয়েছে, যেটা অবশ্যই তোমরা দেখে নেবে যে কাওয়ালি যেটা তাকে কিন্তু জনপ্রিয় করেছে তার নাম আমির খসরু তুতেই হিন্দ। পরে কোশ্চেন, জওহরের ঘটনাটি কে প্রথম ফার্সি ভাষায় উল্লেখ করেছিলেন?
জহরের ঘটনাটি প্রথম ফার্সি ভাষায় উল্লেখ করেন তার নাম আমির খসরু। তো গুরুত্বপূর্ণ রয়েছে আজকের ক্লাসটি, কিন্তু একদম সকলে শেষ পর্যন্ত দেখবে। যারা শেষ পর্যন্ত দেখছে তারাই কিন্তু এই সমস্ত প্রশ্নোত্তরগুলো করার চেষ্টা করবে, ঠিক আছে? আর এই সমস্ত প্রশ্ন সবই কিন্তু এসএসসি এবং রেলওয়েতে আসা কোশ্চেন, কোনোটা আমার নিজের নেওয়া নয়। আর এগুলোই কিন্তু বারবার আবারও আসবে, এর বাইরে কোনো কোশ্চেন কিন্তু আসবে না, ঠিক আছে? দিল্লি সুলতানি আমলে তবাকত-ই নাসিরি কে লিখেছিলেন? সঠিক অ্যান্সার মিনহাজ ও সিরাজ, তার লেখা তবাকত-ই নাসিরি। তো এই পর্যন্ত আমাদের যে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন অ্যান্সারগুলো তোমরা সকলে দেখলে। শেষ পর্যন্ত যারা দেখেছো সকলকে ধন্যবাদ, এবং এই ক্লাসটা বারবার রিভিশন করার চেষ্টা করবে, তাহলে কিন্তু এর বাইরে থেকে কোনো কোশ্চেন কিন্তু তোমাদের আর আটকাবে না এই দিল্লি সুলতানি সাম্রাজ্য থেকে, ঠিক আছে? তো যদি ভালো লাগে সকলে কি করবে, লাইক করবে এবং শেয়ার করবে। লাইক এবং শেয়ার যত বেশি হবে তত তো আমাদের তো ভালো লাগবেই, এবং পরবর্তী যদি কোনো টপিক তোমাদের প্রয়োজন হয় সেটা তোমরা কমেন্ট সেকশনের মাধ্যমে জানিয়ে যাবে। টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, দুটোতেই তোমরা যুক্ত হয়ে যাবে। মেনলি আমাদের অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে সকলে তো থাকবেই যুক্ত। এখানে কিন্তু যে কোনো আপডেট সবার আগে পেয়ে যাবে। আমাদের ইউটিউব চ্যানেলের আগেও টেলিগ্রামে কিন্তু সমস্ত আপডেট তোমরা পেয়ে যাও, তাই তো? আর সকালে কিন্তু আমাদের সকালে যে ক্লাস রয়েছে সেটা হচ্ছে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস, যেখানে একদম অল্প টাইমে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্সারগুলো আমরা আলোচনা করে দিই, যেগুলো কিন্তু 8 মিনিটের মধ্যে কমপ্লিট করানো হয়। একদম অল্প টাইমে, যাতে তোমাদের টাইম ওয়েস্ট না হয়, তার জন্যই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা অল্প টাইমে করানো হয়ে থাকে। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দিও, এবং পরবর্তী কোনো টপিক যদি প্রয়োজন হয় সেটা কমেন্ট সেকশনের মাধ্যমে জানিয়ে দিও। এই সমস্ত পিডিএফ বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, যদি কারোর প্রয়োজন হয়ে থাকে। কারেন্ট অ্যাফেয়ার্স 2024 যেটা 80 টাকা পাবে, কারেন্ট অ্যাফেয়ার্স 2025 যেটা তোমরা মান্থলি ₹20 পেয়ে যাবে। আর এই নিয়ে কোনো সন্দেহ নেই যে কমন আসবে কিনা, অলরেডি কিন্তু কমন চলে এসেছে, ঠিক আছে? তো অবশ্যই তোমরা সেটা নিয়ে নেবে, এবং কারেন্ট অ্যাফেয়ার্স 2024-25 দুটোই তোমরা নেওয়ার চেষ্টা করবে, কারণ আমাদের এক্সামগুলো কিন্তু সামনেই রয়েছে, পরপর একদম ব্যাক টু ব্যাক এক্সাম রয়েছে। এছাড়া আমাদের পরবর্তী রয়েছে এনটিপিসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যেখানে 5000 প্লাস কোশ্চেন রয়েছে, অনেকগুলো প্রশ্ন একদম এখান থেকে প্রশ্ন কিন্তু আবারও রিপিট হবে বিভিন্ন এক্সামে, সেটাও নেওয়ার চেষ্টা করবে। 99-এ পাবে। আরপিএফ এসআই 2024 যেটা তোমরা 35-এ পেয়ে যাবে সাবজেক্ট ওয়াইজ। বায়োলজি কোশ্চেন পেপার যেটা তোমরা চ্যাপ্টার ওয়াইজ পেয়ে যাবে, 1250 প্লাস কোশ্চেন রয়েছে, যেটা তোমরা 60 টাকায় পেয়ে যাবে। সামনে যাদের গ্রুপ ডি বা এএলপি টেকনিশিয়ান এক্সাম রয়েছে তাদের জন্য গুরুত্বপূর্ণ, এবং এসএসসি জিডি 2024 এটা কিন্তু তোমরা পেয়ে যাবে 53টা শিফট ওয়াইজ বাংলা ভাষায় সলিউশন। 2025-এরটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে, যেটা সাবজেক্ট ওয়াইজ রেডি হচ্ছে। তো এই যে নাম্বার রয়েছে ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনে, এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে যে কোনো পিডিএফ এর জন্য, এবং ডেমো পিডিএফ এখানেই তোমরা দেখতে পাবে। তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি। ধন্যবাদ।